নমস্কার কৃষক বন্ধু, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমাদের এই কিষাণ বাণীতে এখন আলোচনার বিষয় বোরো ধান চাষ এর টুকিটাকি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে প্রগতিশীল চাষী বন্ধু রয়েছেন গৌতম ঘোষ। তার কাছ থেকে জানবো প্রথমেই যে তিনি কত বছর ধরে এই বোরো ধানের চাষ করছেন। আমি বিগত 5 বছর ধরে চাষ করছি। কি জাতের ধান আপনি চাষ করেন? আমি আগের বছর করেছিলাম 10-10, হ্যাঁ, আর এই বছর? এবছর দুর্গা। 10-10 এ দুর্গা। গ্রুপ ই। দুর্গা আর টেনডেন। কত বিঘা জমিতে চাষ করেছেন? 10 বিঘা জমিতে। 10 বিঘায়। তো একটুখানি যদি আমাদের জন্য জানান যে কেমন করে বীজতলাটা প্রথমে তৈরি করলেন? বীজতলাতে প্রথমে ট্র্যাক্টরের ধুলোতে চাহিদা ছিল, তারপর গোবর সার দিয়ে আবার একটা করে চাহিদা হয়েছে জলেতে। তারপর কিছুদিন পর মাটিটা একটু পচে যাওয়ার পর 3-4 দিন পর আর আবার ট্র্যাক্টরে চাষ দিয়ে জমিকে সমান করা হলো। তারপর দিন 5 আগে ধানটা যে ধানটা বীজতলা তৈরি করবো আর কি, বীজ ফেলবো আর কি, হুম। সেই বীজটা 2 দিন জলে ভেজানো ছিল। ভেজানোর পর ওকে তুলে ওষুধ মাখিয়ে শোধন করা হয়েছিল, মানে ওটা অঙ্কুরটা যাতে ভালো হয় আর কি। হ্যাঁ। কি দিয়ে শোধন করলেন? ওই একটা লিকুইড একটা দিয়েছিল, ওই 30 টাকা পাতা, পাউডারও পাওয়া যায় আর কি। হ্যাঁ। ওই ওষুধের লিকুইডটাই দোকান থেকে, দিয়েছিলাম। যেখানে বীজ হ্যাঁ, ওটা ভান্ডার বা ওষুধের দোকান সেখান থেকে নিয়েছেন। নিয়ে এসেছিলাম। হ্যাঁ, ওটাকে শোধন করে ভালো করে মাখা চাকা করে ভালো করে ঢাকা দিয়ে জাঁক দেওয়া আছে। হ্যাঁ। 2 দিন জাগ তারপর দেওয়ার পর তারপর বীজতলায় বীজ ছড়িয়েছেন। না, 2 দিন পর নয়, 2 দিন জাঁক দেওয়া ছিল। থাকার পর একবার খুলে দেখলাম যে আঁকুরটা ভালো হয়েছে কিনা। আঁকুরটাকে দেখলাম যে খুব ভালো আঁকুর হয় নাই। একটা মুখ নিচে ওইটাকে আবার খুলে দিয়ে নতুন করে একটু কলের জল, গরম জল ভালো করে মাখা চাকা করে আবার ঢাকা দিয়ে দিলাম। 3 দিনের পর ফেলা হয়েছিল বীজতলায়। আচ্ছা। যাতে করে ভালো করে অঙ্কুরোদ্গম হতে পারে সেই ব্যবস্থা খুব আপনি ভালো। হ্যাঁ, করেছেন। হ্যাঁ। এবছরের ধানের ফলন কিরকম বুঝছেন? এবছরে ধানের ফলন ধরুন কাটায় 20 কেজি করে বীজতলা ফেলা ছিল, তো আশা করি এবছরে ঠান্ডাটা বেশি ছিল, অঙ্কুর গ্রহণ করা একটু দেরি হচ্ছিল। তাতে করে খোল আর গোবর সারটা ছিল বলে আঁকুরটা ভালো হয়ে গেছিল বীজটা। বীজতলায় বীজ ভালো হয়েছে, ঠিক। এখন ভালো জানতে চাইবো যে একেবারে প্রথমেই যে গোবর সার দিচ্ছেন এবং পরবর্তী সময়ে যে সার প্রয়োগ করতে হয় ধানের ক্ষেত্রে, হুম। সেখানেও কি জৈব সার প্রয়োগ করেন নাকি রাসায়নিক সার? জৈব সারও প্রয়োগ করা হয়, রাসায়নিক সারও প্রয়োগ করা হয়। আর রাসায়নিক সার কি পরিমাণ দেন জমিতে বিঘা প্রতি? ওই কাটা পিছু 1 কিলো করে। 1 কিলো কি কোন সার? ওইটাই 10-26 বা ডিএপি ধরুন। 10-26 ডিএপি এই সার আপনি ব্যবহার করেন। আর অনুখাদ্য হিসাবে কিছু ব্যবহার করেন কি? অনুখাদ্য সময় ওই জাইম দেওয়া হয়েছে হুম। বিঘেই 5 কিলো করে। হ্যাঁ। আর আপনাদের ওখানে জলের কি ব্যবস্থা রয়েছে? আমাদের জলের ব্যবস্থা বলতে আমাদের কেনেলের ডিবিসি জল, তো দুর্গাপুর বেড়ে থেকে জল আসে, সেই জলেই চাষ হচ্ছে? সেই জলই চাষ হচ্ছে। হুম। এখন ধানের গাছ কিরকম? ধানের গাছ ভালো, কিন্তু মায়েরা কাটতে শুরু করেছে। মাজরা পোকার উপদ্রব রয়েছে। উপদ্রব হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। কি ব্যবস্থা নিচ্ছেন? আমি মনে করছি স্প্রে করবো একবার। আপনারা যে বিষ বা ওষুধ যাই বলুন না কেন যেটা প্রয়োগ করেন এই মাজরা পোকার ক্ষেত্রে, সেটা কি আপনারা কোনো বিশেষজ্ঞ মহাশয়ের কাছ থেকে পরামর্শ নেন নাকি বীজ ভান্ডার থেকে যেরকম দেয় সেইটাই ওই প্রয়োগ করেন? ওষুধের দোকান থেকে বলে নিয়ে আসা হয় যে আমরা এরকম ধানে এরকম মায়েরা কাটতে শুরু করেছে, তাহলে এখন কি দেওয়া দিলে ভালো হয়। ওরা বলছে নাকি প্রথমে একবার স্প্রে করো, তারপর দানা ওষুধ। গত বছর কিরকম ফলন হয়েছিল বিঘা প্রতি? বিঘা প্রতি ওই 15 বস্তা 16 বস্তা করে হয়েছিল বিঘা প্রতি। 15-16 বস্তা বিঘা প্রতি, কিন্তু ভালো ফলন হুম। হয়েছে। এখন কি অবস্থায় রয়েছে ধান গাছ? সে থোড় এসছে কিনা? কিন্তু এই মুহূর্তে ধান তো থোড়া আসবে না, এখন এখন তো এই পোঁতা হয়েছে তো। কিছুদিন আগে চাষ করেছে। কিছুদিন আগে এই মাঘ মাসে শেষ করে চাষ শেষ হয়েছে। এখন আরেকটা বিষয় যদি জানতে পারতাম যে দীর্ঘ বছর ধরে বোরো ধান চাষ করছেন, বোরো ধানের সময় অন্য কোনো ফসলের চাষ করেন কি? বোরো ধানের সময় তো অন্য কোনো ফসল বলতে এখন এই সময় তো আর অন্য কোনো চাষ হয় না। করতে গেলে পটল লাগাতে হবে, পটল কিংবা ঝিঙে কুমড়ো এসব চাষ করা যাবে। কিন্তু আপনি বোরো ধানই করছেন। আমি বোরো ধানই করেছি। হ্যাঁ। এবছর 10 বিঘাতে বোরো ধান চাষ করেছেন। আহ হ্যাঁ। এখন যদি একটুখানি আপনার কাছে জানতে পারতাম, বোরো ধানের মাজরা পোকার একটা সমস্যা আপনার জমিতে আপনি দেখেছেন। হ্যাঁ, এছাড়া হ্যাঁ। আর কোনো রকম পোকার বা রোগের উপদ্রবের সম্মুখীন হয়েছেন কি? এই মুহূর্তে তো অন্য কোনো রকম সম্মুখীন হয় না। এক একমাত্র শেষের দিকে হয় ওই ঝলসা টাইপের একটা ছত্রাক একটা ক্ষতি করে হুম। ধানে।
ওই শীষে ঝলসা যেটা বলছে আর কি, বা হ্যাঁ পিঠে ঝলসা, হ্যাঁ। ওইটা একটু উপদ্রব হয়। তাছাড়া বোরো চাষে তো এমনি কোনো আর ক্ষতিকারক বলতে ওই ময়দা পোকাটাই বেশি উপদ্রব থাকে বেশি। আর এই যে শীষ পচা রোগটা আর কিছুদিন পরে হয়তো দেখা যায়, হুম। সেই ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নিয়েছেন গত বছর? ওই দানা ওষুধই দিয়ে দেওয়া প্রথমে একবার স্প্রে করেছিলাম, তারপর মাঝখানে একবার দানা দিয়েছিলাম, লাস্ট আবার স্প্রে করেছিলাম, তার সঙ্গে মায়রা ওষুধ দিয়েছিলাম আর ওই শীষ ঝলসা ওষুধ দিয়েছিলাম, আর অন্য কোনো ওষুধ দেওয়া হয়নি। তাতে যে রোগটা হয়েছিল সেটা ঠিক হয়ে গেছিল? ঠিক হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ। এখন আরেকটুখানি আমাদের যদি জানান যে কিরকম খরচ হচ্ছে আপনার বিঘা প্রতি চাষ করতে? বিঘা প্রতি একদম ধান বীজতলা থেকে শুরু করে ধান রোয়া, জমি আগাছা পরিষ্কার করা, স্প্রে করা, চাপান, হ্যাঁ, রাসায়নিক কীটনাশক ওষুধ দিয়ে মেশিনে কাটা পর্যন্ত, ঘরে আনা পর্যন্ত বিঘা 10,000 টাকা থেকে 11,000 টাকা খরচা হচ্ছে। 10 থেকে 11,000 টাকা গত বছরেও খরচ হয়েছিল। খরচা, হ্যাঁ। কিরকম লাভ করতে পেরেছিলেন ওই ধরুন 4,000 5,000 বিঘা প্রতি লাভ হয়েছে। প্রতি বিঘায়? আর এই বছর এই যে ধানের জাতটা যে পরিবর্তন করলেন, এটার কি কোনো বিশেষ কারণ আছে না বিশেষ কারণ বলতে এই ধানটা একটা উচ্চ ফলনশীল ধান তো, দুর্গা, ওই যেটা জন্যে আপনি চাষ করেছেন এবছর? হ্যাঁ, এটা উচ্চ ফলনশীল চাষ, কাটা 1 বস্তা করে ধান হতে পারে, এই জন্যই আনা হয়েছে। হ্যাঁ, ফলন বেশি যাতে পাওয়া যায় সেই ফলন জন্যই বেশি আপনি, করে যাতে লাভ হয়। হ্যাঁ ঠিক, যাতে লাভ করতে পারেন সেই জন্যই হ্যাঁ, এই দুর্গা ধান যে জাত সেইটা চাষ হ্যাঁ। করেছেন। বীজটা কোথা থেকে সংগ্রহ করলেন? আমাদের এই গুসকরা ওই একটা কীটনাশক ওষুধ সার, রাসায়নিক সার বিক্রি করে ওই গুসকরা থেকে নাম হয়। আচ্ছা, আর এখন সাধারণত অধিকাংশ চাষী মেশিনে ধান কাটেন। আপনিও হ্যাঁ। কি তাই না? না, আমু মেশিনে ধান কাটাই, এখন বোরো চাষের ধান তো, হ্যাঁ, জল জল ঝড় পাথর যদি হয়ে যায় সেই জন্য আগাম ওই মেশিনে কেটে নেওয়াই ভালো। আর মেশিনই কেটে নি, প্রতি বছর মেশিনই কাটাই, কেটে নিচ্ছে ওই জন্যই। হাতে কাটতে খরচা তো বেশি হচ্ছে তো, ঠিক। ওই জন্যই মেশিনে কেটে নেওয়া হচ্ছে। খরচটা কম হয়। কম হচ্ছে, আর কম হচ্ছে। হ্যাঁ, অন্য দিক থেকে যেরকম কি খড়টা পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হয় না? আপনার তো গরু আছে। না, গরু তার জন্য ওই আমন ধান চাষ হয়েছিল, আমন ধানে খড়টা আছে তো ওইটাতে গরু বাছুর ক্ষতি হয়ে যায়। এবছর ধান এখন যে অবস্থায় রয়েছে, আপনার বিগত বছরের অভিজ্ঞতা থেকে কিরকম বুঝছেন যে এই বছরে ফলন কিরকম হওয়ার সম্ভাবনা? যদিও এখনো এবছরে ফলন পাওয়ার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে, তারপরেও পূর্ব অভিজ্ঞতা আপনি কি বলছেন? ধানের গ্রোথ দেখে যা বোঝা যাচ্ছে, ধানে এবছরে গ্রোথটা এবছর আগের তুলনায় এবছরে ভালো হচ্ছে, কিন্তু মাজরা পোকার উপদ্রবটা একটু বেশি রয়েছে এই বছর। আগের বছরের তুলনায় এবছর মাজরা পোকার উপদ্রব বেশি রয়েছে, কিন্তু ধানের গ্রোথ কিংবা ঝাড় খুবই ভালো হচ্ছে। ঠিক, এবছরে যেরকম আমরা সবাই জানি যে শীতের সময়টা আমাদের এই অঞ্চলে খুব একটা বৃষ্টিপাত হয়নি। যে কারণে বেশ কিছু সমস্যার সম্মুখীন চাষী বন্ধুরা কিন্তু হচ্ছেন। তবে আমরা বারবার বলে থাকি যে কোনো রকম অসুবিধা হয়ে থাকলে যদি বিশেষজ্ঞ মহাশয়দের কাছ থেকে পরামর্শ নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা সঠিক সমাধান পেতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে হুম। কথা বলার জন্য। আর যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করলাম। কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি নানুর ব্লকের অন্তর্গত কৃন্নাহার গ্রামে। আমরা কথা বলবো এই গ্রামের একজন সফল চাষি বন্ধুর সাথে, জানবো চাষি বন্ধুর নানা অভিজ্ঞতার কথা এবং কিছু সমস্যার কথা, আর এই সকল সমস্যার সমাধানের জন্য তিনি কি ব্যবস্থা নিয়েছেন বা কোথায় যোগাযোগ করেছেন সেই অভিজ্ঞতার কথাও আজ আমরা শুনব। আপনার নাম? আমার নাম কিশোর মণ্ডল। কিশোরবাবুর কাছে জানবো যে মূলত আপনি কি কি চাষবাস করে থাকেন? বছরে দুবার ধান চাষ করে থাকি, একটা গ্রীষ্মকালীন একটা শীতকালীন। কোন সময় আপনার ফলনটা বেশি হয়? শীতকালে চাষটাই ফলন বেশি ভালো হয়। তো কত বছর ধরে এই ধান চাষ করছেন? এই 7-8 বছর ধরে মোটামুটি ধান চাষ করে আসছি। এই যে ধান চাষ করলেন, তো এর আগে তো কাকা বা বাবারা করতেন। হ্যাঁ, বহুকাল আগে বাবা কাকারা করতেন। একটু অভিজ্ঞতার কথা আপনার কাছে জানবো যে বিগত যে দিনগুলি আমরা দেখেছি বাবা বা কাকারা ধান চাষ করতেন, এখন তো অনেকটাই পরিবর্তন হয়েছে। কতটা পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন? আগে যেমন প্রধান নির্ভরশীল ছিল গরু দিয়ে মাঠে ধান চাষ হতো এবং ক্যানেলের জল, পুকুরের জল এসব দিয়ে ধান চাষ হতো। এখন সেটা পরিবর্তন অনেক হয়েছে। এখন দ্রুত চাষের জন্য এখন বিশেষ করে ট্রাক্টর জমিতে চাষের জন্য লাগে, এবং এখন গ্রামে প্রচুর সাবমার্সাল চারিদিকে হয়ে যাওয়া ফলে আর জলের অভাবটা দেখা যায় না। বর্তমান যে প্রযুক্তি সেটার উপর ডিপেন্ড করেই ধান চাষ করা হয়।
মানে তখন যেমন একটু সময় বেশি লাগতো, রোগ পোকার সমস্যা হতো, সেটা ধরতে পারতো না, তাদের নিজস্ব চিন্তা ভাবনায় তারা চাষবাস করতেন। কিন্তু বর্তমানে অনেকটাই বিজ্ঞানভিত্তিক চাষবাস হওয়াতে কিন্তু আমাদের যেমন রোগ পোকার হাত থেকে গাছকে বাঁচাতে পারছি, ফলনও কিন্তু আমরা অনেক বেশি পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। কারণ এখন বিজ্ঞানসম্মতভাবে চাষ করার সুবিধা হয়েছে এটাই যে এখন হাতে ইন্টারনেট যুগে আমরা বিভিন্ন প্রযুক্তি জানতে পারছি এবং কোন ধানে কখন পোকা লাগছে তার যে রাসায়নিক কীটনাশক সেগুলো আমরা সহজেই গভর্নমেন্ট থেকেও পাচ্ছি এবং বাজার থেকেও এখন এগুলো অ্যাভেলেবেল। ফলে আমাদের চাষের পক্ষে এটা খুব উপযোগী হয়ে উঠেছে। আচ্ছা, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে রোগ পোকার সমস্যা তো থাকবেই যে কোনো চাষের ক্ষেত্রে, সে ফুলই হোক, আলু হোক আর ধানই হোক। কিন্তু যতটা পারা যায় ততটা কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আমরা সেই ধরনের কীটনাশক বা রোগনাশক প্রয়োগ করে থাকি এবং তাদের নিয়ন্ত্রণ করাটা সম্ভব হয়ে থাকে। তো আপনি কি ব্যবস্থা নেন? হ্যাঁ, তার জন্য এখন যেটা বর্তমানে সুবিধা হয়েছে বিশেষ করে আমার যে চাষ হয় তাতে করে সেটাতে জৈব সারের উপরই প্রধান ভরসা করা আছে। বাইরে যেহেতু গরু আমাদের গরু যে গোয়াল ঘর রয়েছে তার যে যতটা প্রয়োজনীয় তার নিত্য নতুন জিনিস সেগুলো আমরা মোটামুটি ওখানে ব্যবহার করতে পারছি। আর বিশেষ করে আমি শ্রী পদ্ধতি চাষে অনেক ফলন বেশি পাচ্ছি এবং খুব চাষের পক্ষে উপযোগী। এই ধান চাষের পাশাপাশি আর কি করে থাকেন? ধান চাষের পাশে আমার যে বাড়ি সেখানে আমি নিয়মিত ফুল চাষটা করে থাকি। এটা আমার খুব শখ বলতে পারেন এবং ফুল চাষে করে আমি খুব ভালো আছি এবং প্রতি বছর সিজন যে ফুল সেগুলো আমি চাষ করে থাকি। তো এই তো শীত প্রায় শেষ হয়েই গেল, আমি বলতেই পারি শেষই ধরুন, বসন্ত ঢুকে গেল। তো কি কি ফুল চাষ করেছিলেন এই শীতের মরশুমে? শীতের মধ্যে মূলত যেটা হচ্ছে চন্দ্রমল্লিকা, গাঁদা, ক্যালেন্ডুলা, বিভিন্ন প্রজাতির ফুল আমার বাড়িতে চাষ আমি করে থাকি। এই বিভিন্ন জাতের ফুল চাষ করতে করতে কথা বলতে বলতে আমরা একেবারে ফুলের বাগানে চলে এসেছি। দেখতেই পাচ্ছি বিভিন্ন ধরনের ফুল চাষ করেছেন। শুধুমাত্র যে ফুল চাষ না, ফুল চাষের পাশাপাশি দেখতে পাচ্ছি বিভিন্ন সবজি চাষও রয়েছে আপনার বাগানে, বিভিন্ন ক্যাকটাস জাতীয় রয়েছে এবং ইনডোর যেগুলো আমাদের ঘরের ভিতরের যে গাছগুলো হয়ে থাকে সেগুলো করেছেন। তো এটা হঠাৎ আপনার মাথায় চিন্তা ভাবনা এলো কেন? এলো কেন যে চাষ করতে গিয়ে দেখলাম যে এখন যেটা যতই আমরা রাসায়নিক সারের উপর বর্তমান পদ্ধতি চাষ হোক না কেন, জৈব পদ্ধতি যেটা আমি আগেই ধান চাষের সময় বললাম, সেখানে যে আবার উদ্বৃত্ত যে সারটা বাড়িতে পাই সেটা নিয়ে এসে আমি দেখলাম না এখানে ফুল চাষ করার দরকার। ফুল চাষ করে দেখলাম যে না, এ ফুলের তো ফলন খুব ভালো এবং প্রধানত জৈব চাষের উপরেই আমি বাড়িতে ব্যবহার করছি। এখন যে আপনি বর্তমানে যে ফুল দেখছেন এখন তো প্রায় শীতের শেষ এসে অনেক ফুল তো শুকিয়ে গেছে। তাতে করে যে ফুল চাষের মাঝে মাঝে দেখলাম শুধু ফুল চাষ করলে হবে না, ওর সঙ্গে যদি আমরা ফুল চাষের পাশাপাশি সবজি চাষে যেভাবে করছি, ধরুন বেগুন, মূলো, টমেটো, পালং শাক, বিভিন্ন প্রজাতির শাক টাক, সেই শাকে বেশ ভালো উদ্বৃত্ত ভালো হচ্ছে এবং আমার থেকে অনেকে পাড়াতে আমার দেখে তারাও বাড়িতে ছোটোখাটো জায়গা করে বাগান করে তারাও চেষ্টা করছেন এবং ভালো ফল বৃদ্ধি হচ্ছে। সবাই এটা লাভবান হচ্ছে, কারণ এখন যা বাজারে যে সবজি পাওয়া যায় তো বিশেষ করে বিভিন্ন বিষাক্ত এবং বিভিন্ন খাওয়া যায় না, পেস্টিসাইড বিভিন্ন ধরনের জিনিস, গন্ধ একটা থাকে, অবশ্যই থাকে। দেখবেন বাজারে খেয়ে আপনারা দেখতে পারেন বাজারে যে জিনিস আপনি পাচ্ছেন বাড়িতে চাষ করে খেয়ে দেখবেন তার মূল্য কতটা। সেটা দেখতেই পাচ্ছি আপনার বাগানে এবং আপনার জলের ব্যবস্থাও রয়েছে এবং পুরোপুরি যে জৈব সার যেটা সেটা এক জায়গায় আপনার জড়ো করাও রয়েছে। জৈব সারের কোনো সমস্যা নেই, জলেরও সমস্যা নেই, খুব ভালোভাবে এখানে চাষবাস করছেন। পাশাপাশি আপনার কাছে জানবো যে এই যে ফুলের চাষ করেছিলেন, চারা গাছগুলো কি আপনি নিজেই তৈরি করেন? হ্যাঁ, এটা প্রতি বছর আমি নিজেই চারা তৈরি করি, কারণ এবছর যে ফুল আমার শুকিয়ে যাচ্ছে সেখান থেকে বীজ রেখে সেই বীজকে শোধন করে আমরা সামনের বছরের জন্য আমি প্রস্তুত হয়ে থাকি। এখনো তো ফুলের গাছ রয়েছে, ফুল ধরেও আছে এবং সেগুলো বাজারে বিক্রিও করছেন। এরপর যে গ্রীষ্মকাল আসছে, সেক্ষেত্রেও কি আপনি চারা গাছ তৈরি করবেন? হ্যাঁ, তার জন্য এখন মোটামুটি প্রস্তুতি চলছে। সে গ্রীষ্মকালীন ফুল বলতে ধরুন ডালিয়া, নয়নতারা, কসমস, বিভিন্ন জাতের যে ফুল সেগুলো আমি চাষ করার জন্য এখন থেকেই মোটামুটি প্রস্তুতি নেওয়া শুরু করেছি। প্রস্তুতিটা কিভাবে নিয়েছেন, মানে কিভাবে তৈরি করছেন জমিটা, একটু জানবো আপনার কাছে। দেখুন, এই প্রস্তুতির প্রথম প্রসঙ্গ হচ্ছে মাটি। মাটিটাকে আপনাকে আগে খুব ভালোভাবে তৈরি করতে হবে। আমার প্রথমেই বললাম যে আমার যে মাটি, সেই মাটি আমার জৈব সারের উপরই টোটালটাই আমি ওইটাই ব্যবহার করি। সেই মাটির তৈরি হওয়ার পর তার ঠিক মতন পরিচর্যা করে তারপর আমি এবার সামনের যে গ্রীষ্মকালীন ফুল সেটা আমি আস্তে আস্তে চাষের জন্য আস্তে আস্তে তৈরি হচ্ছে। মানে মধ্য কথা আপনি সারা বছর ফুল চাষটা করে থাকেন? হ্যাঁ, মধ্য কথা সারা বছর ফুল চাষ করে থাকি। একমাত্র যেটা হয়ে ওঠে না সেটা হচ্ছে বর্ষাকালীন কোনো সেরকম কিছু করতে হবে সেই সময় তো ধান চাষ করেন? হ্যাঁ, সেই সময় ধান চাষে মনোযোগ দিয়ে ধান চাষটা করি। কত বিঘা জমিতে ধান চাষ করেন? হ্যাঁ, আমার মূলত 5 থেকে 6 বিঘা জমি আছে, তার উপরে আমি ধান চাষটা মূলত করে থাকি। আর পূর্বেই বলেছি যে আমার টোটালটাই ভরসা হচ্ছে জৈব সারের উপরে, জৈব সারই ব্যবহার করে মূলত চাষ করে থাকি এবং জলের অভাব কোনো কিছু নেই, কারণ এখন তো প্রযুক্তির উন্নত হওয়ার জন্য সাবমার্সিবল রয়েছে, ফলে চাষযোগ্য জমিতে কোনো অসুবিধা কিছু হয়ে ওঠে না।
এবং আরেকটি বিষয় জানবো যে এই যে বাড়ির মধ্যেও দেখছি তো আপনি বিভিন্ন ধরনের সবজি চাষ বা ফুল চাষ করেছেন, এগুলো করতে গেলেও তো একটা অভিজ্ঞতা দরকার হয়ে থাকে। এটা কোথা থেকে পেলেন? অভিজ্ঞতা বলতে গেলে বিভিন্ন গ্রামে চাষ করতে গিয়ে দেখলাম যে আশেপাশে তাকিয়ে দেখছি যখন রাস্তাঘাটে যাই তখন যে অনেকে বাড়ির মধ্যে যে এরকম ফুল চাষ এবং সবজি চাষ করার একটা প্রবৃত্তি রয়েছে। তা আমি দেখলাম আমি সবাই যদি করে তাহলে আমার চাষ করতে বাদবাকি যে সময়টা সেই সময়টা আমি পার করবো কী করে, তখন দেখলাম না একটু ফুল চাষের দিকে মন দিই। এখন যে বাড়িতে আপনি দেখছেন যে সবজি ফুল, এটা আমার পুরো নিজের অভিজ্ঞতায় বলতে পারেন। আস্তে আস্তে এগুলো করতে করতে এখন একটা মোটামুটি অভিজ্ঞতা দাঁড়িয়েছে যে এখন বুঝতে পারি দুটোরই প্রয়োজন আছে। সবজিও যেমন প্রয়োজন, ধান চাষও প্রয়োজন, ফুল চাষ করলে বেশ আপনার এই যে ভালো লাগা একটা, এই ভালো লাগাটাই হচ্ছে আমার প্রধানত মূল কারণ। আচ্ছা, এই যে বছরে দুবার ধান চাষ করে থাকেন এবং ফুল চাষ করেছেন, তো বিকল্প চাষ হিসাবে তো এগুলো আপনি বেছে নিয়েছেন। কি ধরনের পরিচর্যা করে থাকেন? পরিচর্যা বলতে গেলে মূলত যেটা হচ্ছে গাছ যখন আপনি তৈরি হলো তখন দেখা যায় বিশেষত আগাছা, ঘাস জাতীয় জিনিস বা বিভিন্ন ধরনের জিনিস যেগুলোতে পোকামাকড় থাকে, সেইটাকে প্রথম আগে ওটাকে পরিষ্কার করতে হবে। সেই পরিষ্কার আমি নিজে হাতেই করি। তারপর হচ্ছে যে ঠিকঠাক জল দেওয়া, জলটা হচ্ছে খুব একটা বড় ফ্যাক্টরের কাজ দাঁড়ায়, কারণ জলের ওপরই গাছ আমরা সবাই বেঁচে থাকি, জলের ওপর বিশেষ করে। জলটা ঠিকঠাক দিতে হবে, খুব বেশি দিলে হবে না, খুব কম দিলে হবে না, সেটা খেয়াল রাখতে হবে যে কোন গাছে কতটা জল দরকার, সেইভাবে আস্তে আস্তে নিজে ওই বাগানের উপরে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই যে সিঁড়ি পদ্ধতি বলছেন, সিঁড়ি পদ্ধতি ধান চাষ করেছেন, এটা মোটামুটি আপনি প্রায় 4-5 বছর ধরে করছেন। হ্যাঁ, বিগত 4-5 বছর ধরে করছি শ্রী পদ্ধতি। এতে খুব ফলদায়ক এক চাষ, জলটা কম লাগে বিশেষ করে। একটা বা দুটি গুছিতেই। হ্যাঁ, একটা দুটো করছি, অনেক প্রয়োজন চাষ তার থেকে বেশ ভালোই পাওয়া যায়। আচ্ছা, এর জন্য কি নতুন কোনো বীজ নিয়ে আসেন, না ওই বীজই সংরক্ষণ করে চাষ করেন? ওই বীজই সংরক্ষণ রাখতে হয়, কারণ আর তো কোনো কিছু উপায় সেরকম হাতের কাছে পাওয়া যায় না। তাতে ওই সেভাবেই করে থাকি। আর বীজ শোধন করেন? হ্যাঁ, বিশোধন অবশ্যই। বিশোধন ছাড়া আমি পাবো কোথায়? বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে? হ্যাঁ, অবশ্যই বিশেষজ্ঞদের তো পরামর্শ অবশ্যই। প্লাস এখন তো আগেই বললাম নতুন প্রযুক্তিতে এখন ইন্টারনেট যুগে আমরা বিভিন্ন সাইটে গিয়ে দেখতে পাই, সেখান থেকে কিছুটা আমরা অভিজ্ঞতা আমাদের কাজে লাগাই। আচ্ছা, আমি জানবো যে এত বছর একটা অভিজ্ঞতা রয়েছে, তো এই অভিজ্ঞতা অনুযায়ী যারা এখনো পর্যন্ত শুধুমাত্র ধান চাষের উপর নির্ভরশীল, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? তো অন্য চাষি ভাই একটা কথাই বলবো যে শুধু ধান চাষের উপর ভরসা না করে বিকল্প চাষের ব্যবস্থা এখন তার পদ্ধতি আস্তে আস্তে শিখে নিতে হবে। তার কারণ আমি যেটা করি এখন ভেবে রেখেছি যে শুধু ধান চাষে ভরসা করলেই হবে না, কারণ যে জমি অনুর্বর জমি সেগুলো তার ধান চাষে যখন উপযুক্ত হচ্ছে না, তখন আমি বিকল্প হিসেবে ভেবে রেখেছি যে ওখানে যদি কলা চাষ, বেগুন চাষ বা অন্যান্য সবজি, ফুল চাষ এটা যদি করা যায় তাহলে সেগুলো বাজারের মূল্য অনেক বেশি এবং সেখান থেকে একটা বড় মাপের একটা আয় করা যেতে পারে। এটা চাষিভাইদের বলবো যে এইটা করলে তারা ভালো ফলন পাবেন এবং তাদের মন ভালো থাকবে। আমিও যেমন ফুল চাষ করে মন ভালো থাকে। মূলত চাষ হচ্ছে আমার জীবিকা, সেই জীবিকাটা যে অন্যভাবে আরও কিছু করা যায় চাষ করেই, আমার তো অন্য উপায় কিছু নেই। সেক্ষেত্রে যে অন্য পদ্ধতিতে যদি আমি চাষ করি, ফুল চাষ, সবজি চাষ, মানে ধান চাষ করুন, আবার পাশাপাশি পাশাপাশি যদি ফুল চাষ বা সবজি চাষ করে তাহলে তাদের আয়টাও সেরকম খুব ভালো হবে। এতক্ষণ আমরা এসেছিলাম নানুর ব্লকের অন্তর্গত কিন্নাহার গ্রামে। একজন সফল চাষি বন্ধুকে পেয়েছিলাম। তিনি শুধুমাত্র যে ধান চাষের উপর নির্ভরশীল তা না, তিনি বিকল্প চাষ হিসাবে ফুল চাষ বা সবজি চাষ করেও কিন্তু আজকে সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন। ধন্যবাদ।